বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই নিয়ে জাতীয় এবং রাজ্য রাজনীতি তোলপাড়। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। 12 এবং 13ই আগস্ট এর শুনানি হবে বলে শীর্ষ আদালত স্থির করেছেন। এই গোটা বিষয়টা নিয়ে যে বিতর্ক, এই যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, এই ব্যাপারটা কি? আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে 2002-এ স্পেশাল রিভিশন হয়েছিল। সারা বছরই কিন্তু এই সংশোধনের প্রক্রিয়া চলতে থাকে এবং শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের সব রাজ্যেই এই ভোটার তালিকা সংশোধন একটা নিয়মিত প্রক্রিয়া, যেখানে নতুন ভোটার সংযোজিত হয়, মৃত ভোটার বা যাদের ভুয়ো ভোটার তাদেরকে বাদ দেওয়া হয় তালিকা থেকে। তো এটা একটা নিয়মিত প্রক্রিয়া এবং সংবিধান আর জনপ্রতিনিধিত্ব আইন প্রদত্ত অধিকার বলে নির্বাচন কমিশন এই কাজটা করে থাকেন। তাহলে এটা নিয়ে এত বিতর্ক কেন? এই নিয়ে কথা বলতে আজকে এসেছি এমন একজন মানুষের কাছে, যিনি আমাদের রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক, চিফ ইলেকটোরাল অফিসারের দায়িত্ব পালন করেছিলেন 2005 থেকে 2010 পর্যন্ত, এবং 2006-এর যে বিধানসভা নির্বাচন, তার নেতৃত্বেই বিধানসভা এই নির্বাচনটা আমাদের রাজ্যে পরিচালিত হয়েছিল এবং তিনি এই গোটা প্রক্রিয়া জানেন। তিনি নিজে বুথ লেভেল অফিসার, যেটা এখন বিএলও, যাদের নিয়ে নানান রকম বিতর্ক হচ্ছে, যাদের আসল কাজটা কি কি ভূমিকা, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, সেই বুথ লেভেল অফিসারদের যে নিয়োগ করার বিষয়টা, সেটাও যার আমলে শুরু হয়েছিল প্রথম। সেই দেবাশিস সেনের কাছে এসেছি এই গোটা বিষয়টা নিয়ে কথা বলতে। দেবাশিস বাবু, নমস্কার। নমস্কার। কি মনে হয় বলুন তো, যে এই গোটা যে বিতর্ক, এই বিতর্কের ভিত্তি আছে কোনো? মানে ভোটার তালিকা সংশোধনের যে জায়গাটা, সেটা তো হবেই, এবং বিশেষ যে সংশোধন, সেটাও নির্বাচন কমিশন করতেই পারে। আসলে যেটা করা হয় সাধারণত চিরাচরিত যেটা প্রথা, যেটা বলে, যেহেতু সর্বদাই মানুষ জন্ম হচ্ছে এবং 18 বছর প্রাপ্ত হচ্ছে, সুতরাং প্রত্যেক বছরই কিছু কিছু নব ভোটার লিস্টে যুক্ত করতে হবে। সুতরাং ট্র্যাডিশনালি একটা সিস্টেম আছে যে 1 জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের প্রত্যেক বছরের 1 তারিখ যারা 18 বছর পূর্ণ হলো তাদের জন্য একটা সুযোগ দেওয়া হয়। এই জন্য সবসময় একটা খসড়া ভোটার তালিকা, যেটা এক্সিস্টিং, সেটাকে প্রকাশ করা হতো এবং কন্টিনিউয়াস আপডেশনের মাধ্যমে যারা ওই তারিখে, হয়তো 1 ফেব্রুয়ারি কোনো একটা ছেলের 18 বছর হলো, সে কিন্তু সে বছর ভোট দেওয়ার স্কোপ পাবে না, এটাই নিয়ম। সুতরাং ওই কোয়ালিফাইং ডেট যাকে বলে 1 তারিখে, অর্থাৎ জানুয়ারি 1 তারিখে যারা 18 বছর হলো তাদের যাতে অন্তর্ভুক্তি করতে পারে, সেই জন্য একটা ক্লেমস অ্যান্ড অবজেকশনস নেওয়া হতো। এবং সেইটা সাধারণত আগের বছরের, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি পুজোর পরপরই নভেম্বর ডিসেম্বর মাস থেকে আমরা সামারি রিভিশন অফ রোলস প্রত্যেক বছর করা হয়, এখনো হয়। বুথে অফিসাররা বসেন এবং তারা যারা নতুন বয়স হয়েছে, 18 বছর হয়েছে, প্রমাণ নিয়ে তাদেরকে নথিভুক্ত করেন ফর্ম 6 ব্যবহার করে। এই সময়টা আবার ব্যবহার করা হয় যে কিছু কিছু মানুষ স্বভাবতই মারা যাচ্ছেন। এর ফলে একটা সিস্টেম হচ্ছে, ওয়াইল 18 যারা হচ্ছে তারা ঢুকে যাচ্ছে, কিন্তু যারা মৃত থাকছে বা তারা কর্মসূত্রে ব্যাঙ্গালোর চলে গেছে, পুনা চলে গেছে বা অন্যত্র চলে গেছে, তারা ওখানে কি আছে, কে এখন এসব ফর্ম 7 দিয়ে করে, কখন দেবো? সেই জন্য আমাদের সমাজে একটা নিয়ম ছিল, ঠিক ভোটের আগে কিছুদিন আগে তখন একটা সামারি রিভিশন করা হতো। হঠাৎ একটা অল্প একটু সময় একটা খোলা হতো, একটা উইন্ডো দেওয়া হতো ভোটের আগে, যে এই ভোটে খুব লিমিটেড সংখ্যক কেসগুলোকে ডিল করে দেখাবো। এটা কিন্তু আমাদের নিয়মিত বাড়ি গিয়ে দেখতে হতো। ওই ডেড অ্যান্ড অ্যাবসেন্ট ভোটার লিস্টে হাত দেওয়া যাবে না, কিন্তু বড় ইলেকশনের আগে, আমি 2006-এর ইলেকশনের কথা বলছি, জেনারেল ইলেকশন, 2009-এর পার্লামেন্টারি ইলেকশন, দুটোই আমার তত্ত্বাবধানে হয়েছে, ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে। তখন বাড়ি গিয়ে বা স্থানীয় ক্যাম্প করে বিভিন্ন লোকাল ইনফরমেশন নিয়ে কারা কারা অ্যাবসেন্ট অ্যান্ড ডেড ভোটার, এদের একটা তালিকা করা হতো। ভোটার লিস্টে হাত দেওয়া হতো না, অ্যাবসেন্ট অ্যান্ড ডেড লিটার ভোট বলে একটা তালিকা করা হতো, যে আমরা লোকাল ইনফরমেশন পেয়েছি বা কেউ কমপ্লেন করেছেন যে এনারা নাম ভোটার লিস্টে আছে বটে, কিন্তু উনি অমুক দিন মারা গেছেন বা তিনি এলাকা ছেড়ে চলে গেছেন। ডেড, অ্যাবসেন্ট অ্যান্ড বোগাস ভোটার,
এই ছিল টপিক, একদম লিখিত, এবং তার একটা তালিকা প্রকাশ করা হতো ভোটার লিস্টে না ছুঁয়ে, এবং সেই তালিকা সমস্ত রাজনৈতিক দলদের সঙ্গে শেয়ার করা হতো। এবং যে মাস্টার ভোটার লিস্টে তো অনেক কপি হয়, প্রিন্ট করা হয়, যে মাস্টার ভোটার লিস্ট, এই মাস্টার ভোটার লিস্টে যেটা দেখে প্রিসাইডিং অফিসার ভোট নিচ্ছেন, সেখানে পেন দিয়ে লাল কালিতে ডেড অর মিসিং ভোটারের নাম একটা আন্ডারলাইন করা থাকতো বা মার্ক করা থাকতো লাল কালিতে, সেটাও বলা ছিল লাল কালিতে করবে। অর্থাৎ যখন ভোটাররা ঢুকছে বুথে, তখন তো ওই এজেন্ট বলে বা পোলিং অফিসার এখন 363 নম্বরের দেবাশিস সেন ঢুকছেন, সবাই দেখে। তখন যদি লাল কালি থাকে, তখন একটা এক্সট্রা ইন্টারোগেশন পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার করতে পারেন, যে দেখো আমার কাছে কিন্তু রিপোর্ট আছে, তুমি তো বাবা নাও। তখন তাকে কি কি দেখাতে হয়? তখন তাকে সমস্ত কিছু ডকুমেন্ট, প্রথমত যেটা প্রায়ই হয় না, সেটা হচ্ছে তার মুখের সঙ্গে ভোটার কার্ডের দেখা হয়। আজকাল ফটো ইলেকট্রাল রোল আছে, কিছুই নাও দেখাতে হতে পারে। ফটো ইলেকট্রাল রোল আমাদের সময় শুরু হয় 2005-06, আমরাই প্রথম শুরু করি পশ্চিমবঙ্গে তথা ভারতে বিহারে একটু আগে শুরু হয়েছিল, তারপরে পশ্চিমবঙ্গে শুরু হয়। তার সমস্ত কিছু তথ্য কিন্তু ভোটার লিস্টেই তো লেখা আছে, তার ছবি, তার বাবার নাম, তার বয়স, তার লিঙ্গ, তার স্ত্রী না পুরুষ, সমস্ত কিছু ওখানে আছে। তো ভোটার লিস্টের সঙ্গে তার মিলছে কিনা এটা বিনা নথিতেই দেখা যায়। ওখানে বুথের মধ্যে আর ওইসব দেখার সম্ভব হয় না, যদিও ভোটার কার্ড না আনলে লাইনে দাঁড়াতে দেওয়া হয় না, কিন্তু আসলে এস্টাবলিশ করতে হবে যে ভোট দিতে আসছে সেই তার নামে ভোটার লিস্টে আছে কিনা, এইরকম ভাবে আমরা করতাম। ঠিক। এবার ধরুন আপনারা যে ভোটার তালিকা তৈরি করলেন, চূড়ান্ত ভোটার তালিকা বেরোলো, তাতে দেখা গেল যে কিছু ভোটার বললেন যে আমাদের নাম বাদ পড়েছে, এরকম তো হতেই পারে। তো সেটা ভোট দিতে যাবার সময় না, তিনি যদি তার আগেই দেখেন যে তার নামটা ভোটার তালিকায় নেই, কি কি নথি তখন দেখাতে হতো নামটা তোলার জন্য? নথি কিন্তু সবসময় হচ্ছে ইলাস্ট্রেটিভ। ওরা টাইম টু টাইম, বছর টু বছর ইলেকশন কমিশন একটা লিস্ট বার করে, কিন্তু তার শেষ পয়েন্টটা আজও আছে, তখনও ছিল, বা অন্যান্য কিছু অ্যান্ড আদার্স। তো তার ফলে হোল ব্যাপারটা হচ্ছে যে ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার আমাদের এখানে যেমন প্রায় এসডিওরা, সাব ডিভিশনাল অফিসার ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার হন, তাকে স্যাটিসফাইড হতে হবে যে এই ব্যক্তি তার বয়স 18-র বেশি, সে ভারতীয় নাগরিক এবং অর্ডিনারিলি রেসিডেন্ট। এবং এটা কোথাও লেখা না থাকলেও, যেটা সব জায়গায় পালিত হয়, অর্ডিনারি রেসিডেন্ট মানে বছরের অন্তত 6 মাসের বেশি তুমি এখানে থাকো, কারণ তো অন্য চাকরিও হতে পারে, কিন্তু যেখানে বছরে যেহেতু 12 মাস, তার 6 মাস যেখানে থাকো সেখানেই অর্ডিনারি রেসিডেন্ট। এইগুলো সে প্রশ্ন করতে পারে, এবং সেটা অনেক রকম ভাবে প্রমাণ করা যায়। নথিটা সবচেয়ে ভালো, কারণ এটা পরে প্রশ্ন হয় না। এপিক চালু হবার পর, অর্থাৎ সচিত্র পরিচয়পত্র, ভোটার পরিচয়পত্র চালু হবার পর, এটা একটা প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হতো। আধার যখন চালু হলো, আমাদের সমস্ত কিছুতে, মানে আপনি যাই করতে যান না কেন, সেই মোবাইলের নম্বর থেকে ব্যাংকের অ্যাকাউন্ট, সব জায়গায় আপনাকে আধার নম্বর দিতে হয়। সেই আধার কার্ড এবং আপনার রেশন কার্ড, আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস থেকে শুরু করে আপনি যে এখানকার নাগরিক ভারতের, তারও একটা প্রমাণ হিসেবে এই রেশন কার্ডটাও বিবেচিত হতো। এবার ইলেকশন কমিশন যখন বলেন যে ভোটার আই কার্ড, আধার এবং রেশন কার্ডকে আমরা প্রামাণ্য নথি কোনো নাগরিকের বিবেচনা করব না, এটা নিয়ে আপনার মতামত জানতে চাইব। কিন্তু সুপ্রিম কোর্ট স্বয়ং অবজার্ভ করেছেন যে ভোটার কার্ড এবং আধার কার্ডকে গণ্য করা উচিত। আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের খুবই ন্যায্য, কারণ আধার কার্ডে বায়োমেট্রিক পর্যন্ত নেওয়া হচ্ছে। ভারতবর্ষের সব জায়গায়, কি এয়ারপোর্টে, সব জায়গায় কি দেখাবো? আমাকেও যদি আজকে বলা হয় আজকে আমি অবসরপ্রাপ্ত, আমার তো গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড তো এক্সপায়ার করে গেছে, তাহলে এয়ারপোর্টে সাধারণ যাত্রী হিসেবে টিকিট কেটে গেলে যখন আইডি দেখতে চাই, কি দেখাবো? আমার কাছে তো কিছুই নেই। আপামর জনতা কিন্তু আধার কার্ড দেখায়, এবং CISF আধার দেখে অক্লায়ক হয়েছে আমাদের ছেড়ে দেয়। তো এইটাকে যদি ইনভ্যালিড বলা হয়, একটু তো সমস্যার জায়গায় চলেই আসছে।
আবারও বলছি এটা কিন্তু এপিকের চেয়েও ভালো, কারণ এতে বায়োমেট্রিক আছে। তেমন সন্দেহ হলে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে দেখতে পারে এই সেই লোকটা কিনা, কারণ মুখ মিলছে না বা কিছু একটা আছে। তো এইটা তো আমি বলবো সুপ্রিম কোর্টের অবজারভেশন খুবই ভালো। এপিকের ব্যাপারে আমার একটু বড় বক্তব্য আছে। ওই যে বললাম ডিলিশন যখন হয়ে যাচ্ছে, ধরুন আমি ব্যাঙ্গালোরে ছিলাম, আমি এখন মুম্বাইতে চলে গেছি, তাহলে ব্যাঙ্গালোর থেকে আমার নাম কাটা উচিত, কিন্তু পড়ে থাকে কে ব্যাঙ্গালোরে গিয়ে ফর্ম 7 জমা দেবে। কাজে ভোটার লিস্টে যে চেঞ্জেস হচ্ছে সেটা কিন্তু এপিকে ধরা পড়ছে না। অর্থাৎ আপনি বলছেন যে আধার এটা কিন্তু একজন নাগরিকের প্রমাণপত্র হিসেবে গণ্য হওয়া উচিত, যেটা নাগরিক কথাটা নিয়ে একটু আজকাল সবাই তো খুব আলোচনা করছে। তার আইডেন্টিটি এস্টাবলিশ হচ্ছে, হি মে বি এ সিটিজেন অর এ রেসিডেন্ট, ভালো করে ব্যাপারটা একটু বোঝার আছে। আধারের নিয়মটা হচ্ছে, আপনিও আধারের আইনেই আছে যে সেটা নাগরিকত্বের প্রমাণ নয় না, তো এটা তো সোনার পাথরবাটি হয়ে যাচ্ছে। কিন্তু তার আইডেন্টিটি এক্সপ্রেস করতে, আমার নাম যদি দেবাশিস সেন লেখা থাকে, বায়োমেট্রিক দিয়ে চোখে স্ক্যান করে এই কার্ড হোল্ডার ইজ ইকুয়াল টু দেবাশিস সেন, এইটা প্রমাণ হয়ে যাচ্ছে। ঠিক। সিটিজেনশিপ ইজ এ ভেরি ভেরি কন্টেনশিয়াস ইস্যু। বড় বড় আদালত আছে, বড় বড় ট্রাইব্যুনাল আছে, যারা ভেবে পাচ্ছে না কি করে এটাকে সেটেল করা যায়। নির্বাচন কমিশন কি সিটিজেনশিপ যাচাই করতে পারে? আইনে আছে, কনস্টিটিউশনে আছে, সংবিধানে আছে, যে কোনো ভারতীয় নাগরিক যদি 18 বছরের বেশি হয় তার ভোটাধিকার আছে। তো এটা তো বটেই, ফার্স্টেই সিটিজেনশিপ একটা ভারতীয় নাগরিকের বিষয়টা আসে। এবার যাচাইটা হবে কি করে, এটা চিরচারিত ইলেকশনের ধর্ম আমি বলবো হচ্ছে, বা প্রথা বলবো, যে সব প্রকাশ করো, সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলকে দাও, বড় বড় কাগজে ওয়েবসাইটে দিয়ে দাও, আপসাইড যদি গোলমাল থাকে যে অবজেকশন আসবে এবং তখন ঠিক করো। এই যে ড্রাফট পাবলিকেশন এবং তারপরে আপত্তির ভিত্তিতে ফাইনাল পাবলিকেশন ধরে নেওয়া হয়, আমি যে সর্বসমক্ষে প্রকাশ করলাম তার জিনিসগুলো নিলে, ফিডব্যাকটা নিলে ওটা শুদ্ধ হয়ে যাবে। এই শুদ্ধিকরণ প্রসেসটা হচ্ছে মানুষকে ইনভলভ করে আনা। এই সিটিজেনশিপটাও কিন্তু সেক্ষেত্রে সেইভাবেই চলে আসছে। আমি যেটা চলে আসছে বলতে পারি যে এটা করে দিলাম, ভোটার লিস্টে যাচ্ছে, সেই তো সিটিজেন ধরেই নিচ্ছি। কারো যদি কোনো অবজেকশন থাকে দেন হি শুড কাম এন্ড সে যে না, উনি বলছেন উনি তো পাকিস্তানে থাকেন বা হোয়াট এভার, কেন বলছো, তাকে ওনার্স অ্যান্ড প্রুফ ইজ অন দেম। তার মানে যারা অভিযোগ করছেন তাদেরকে এটা প্রমাণ করতে হবে যে এই ব্যক্তিটি কিন্তু এখানকার নাগরিক নয়। এটা সামারি রিভিশনের ক্ষেত্রে তো এটাই নিয়ম বলে আমার ধারণা। বিহারের এই যে ভোটার তালিকা সংশোধন, বিশেষ নিবিড় সংশোধন নিয়ে এত বিতর্ক হচ্ছে, এর একটা কারণ হিসেবে যেটা বলা হচ্ছে সেটা হলো যে এই যে সারা বছর যে প্রক্রিয়াটা চলে সেটা বিহারেও চলেছিল। 2025 জানুয়ারিতে তার একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। এবছরই বিহারে বিধানসভা নির্বাচন। তাহলে ওই চূড়ান্ত ভোটার তালিকাটা যে তৈরি হলো, সেটার যে প্রক্রিয়া সেটা তো নিয়ম মেনেই হয়েছিল। তারপরে এই বিশেষ নিবিড় সংশোধনের প্রয়োজনটা কেন পড়লো? বিশেষ নিবিড় মানে কি, নতুন করে ভোটার তালিকা তৈরি হচ্ছে 2 মাসের মধ্যে, যেখানে ভোটদাতা সংখ্যা 7,80,00,000-এর বেশি। এই সময়সীমাটা কি যথেষ্ট, আপনার কি মনে হয়? আমার সময়ের কথা থেকে বলবো, একটা ইন্টেন্সিভ রিভিশন করতে কিন্তু অনেক টাইম লাগে। তা এত তাড়াহুড়ো করা, যতই টেকনোলজি আসুক, বোধহয় জাস্টিস দিয়ে করা সম্ভব না। এবং রাজ্যটা হলো বিহার, যেখানকার একটা বিপুল সংখ্যক মানুষ কাজের জন্য অন্য জায়গায় থাকেন এবং তারা কিন্তু ভোটের সময় আসেন। আপনি যে বলছিলেন না যে বছরে অন্তত 6 মাস থাকেন, এটা হয়তো যারা মাইগ্রেট করে যান, পরিযায়ী শ্রমিক যাদেরকে আমরা বলছি, সেই সংখ্যাটা বিপুল। তারা, এটা আমি বিহার সম্বন্ধে কিচ্ছু বলবো না, কারণ সম্প্রতি কালকে একটা রিপোর্টে দেখছিলাম যে 1 কোটি ভারতীয় বলে আমেরিকায় পরিযায়ী শ্রমিক বলে তো ঠিক হবে না, পরিযায়ী কর্মী। তাহলে তারা তো আমেরিকাবাসী, তাদের নাম এখানে নেই, তো তারা কিন্তু বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ বিহার, বাংলা, গুজরাট, মহারাষ্ট্র নিয়ে আমি কোনো কমেন্ট করবো না। তবে আপনি যে পয়েন্টটা বলতে চাইছেন, যে পয়েন্টটা হচ্ছে যে, আমি দুটো পয়েন্ট বলছি। 1 নম্বর, 2 মাস সময়
একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য যথেষ্ট কিনা, 1 মাসের মধ্যে বিএলওরা তারা এই এনুমেরেশন ফর্ম যেটা সমস্ত ভোটারকে দেওয়া হয়েছে সেটা আপলোড করে দেবেন, তাতে যা তথ্য আছে নথি সহ, এবং তারপরে আর 1 মাস সময় পাওয়া যাবে, যাদের নাম বাদ গেছে তারা সেই নাম তুলতে পারেন, অথবা যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করতে পারেন। এটা যথেষ্ট কিনা, এটা প্রথম প্রশ্ন। আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি, যদিও টেকনোলজি আসায় একটু দ্রুত হয়েছে জিনিসটা, আরো সময় হলে ভালো হতো। কিন্তু আমার তো মনে হয় অ্যাগেন সুপ্রিম কোর্ট অত্যন্ত ভালো পর্যবেক্ষণ করেছেন। উনি বলেছেন তোমরা যে ড্রাফট লিস্টটা প্রকাশ করবে সেই লিস্টের ভিত্তিতে যদি একটা নোটিসেবল অ্যানোমালি দেখা যায় তাহলে কিন্তু আমরা হস্তক্ষেপ করবো। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ে। তারা যে অবজারভেশন করেছেন, যদি দেখা যায় সবই ঠিক আছে তাহলে মশা মরতে কামান দিয়ে লাভ নেই। সুতরাং কিছু তারতম্য হবে, এটা বোঝা যায়। মানে আপনি বলছেন সুপ্রিম কোর্ট যা বলেছেন সেই অনুযায়ী যদি দেখা যায় যে 1 আগস্টের যে লিস্ট বেরোলো তাতে একটা মাস এক্সক্লুশন হয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট বলেছেন আমরা হস্তক্ষেপ করব। আর যদি সেটা প্রমাণ করবে আপনি যেটা বলছেন, অর্থাৎ সময়টা অপ্রতুল ছিল। 24শে জুন এই বিজ্ঞপ্তিটা জারি করে নির্বাচন কমিশন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে বিহারে। তারপরে যে সময়সীমাটা ছিল 1 মাসের, 25শে জুলাই পর্যন্ত যে সময়সীমা, যার মধ্যে এই গোটা প্রক্রিয়াটা চললো, অভিযানটা চললো, তারপরে যে পরিসংখ্যান দিচ্ছে নির্বাচন কমিশন, তাদের পরিসংখ্যান বলছে যে 7,80,00,000 যদি ভোটার হয় তার মধ্যে 7,20,00,000 এনুমারেশন ফর্ম জমা পড়েছে। যেটা মামলাকারীরা যারা সুপ্রিম কোর্টে গেছেন এর বিরুদ্ধে, তারা বলছেন যে 65 লক্ষের বেশি নাম বাদ যেতে পারে। এটা কিন্তু মানে নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে। তারা বলছেন 22 লক্ষ মৃত ভোটার পাওয়া গেছে, 35 লক্ষ হয় পার্মানেন্টলি শিফট করে গেছে অথবা তাদের কোনো খোঁজ মেলেনি, আর 7 লক্ষের মতো ভোটার তাদের নাম 2 জায়গায় ভোটার তালিকায় রয়েছে। এই পরিসংখ্যানটা আপনার কাছে, এই সংখ্যাটা কি একটু উদ্বেগের? আমি কোনো মন্তব্য করব না, একেবারেই করা উচিত হবে না আরো ফ্যাক্টস না জেনে। তবে কিছু লোক মারা যাবে, এটা তো স্বাভাবিক। 22 লক্ষ এইটুকু সময়ের মধ্যে যেটা পাওয়া গেল, তাহলে যে চূড়ান্ত তালিকা বেরোলো হবে না 21 লক্ষ হবে, আমার কোনো মন্তব্য আমি করব না। চূড়ান্ত তালিকা জানুয়ারি মাসে বেরিয়েছে, আমি করব না। সবচেয়ে আমার মনে হচ্ছে ডিফিকাল্টি যেটা হচ্ছে, যারা নেই তাদেরকে আবার নতুন ভাবে সব নথি দেখানো, 11টা নথি, এসব বেশ প্রবলেমেটিক জায়গা। আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি, দেখা যাচ্ছে যে 2003-এর যে ভোটার তালিকা, সেই তালিকায় যাদের নাম আছে তাদের এই সমস্ত নথি দেবার প্রয়োজন নেই, কিন্তু তারপরের যে সংখ্যাটা সেটা 2,90,00,000 বেশি। এই 2,90,00,000 বেশি মানুষকে এই 11টা নথির মধ্যে কিছু দিতে হবে। তো সেগুলো কি তাহলে জাল করা যায় না? এই প্রশ্ন কিন্তু মামলাকারীরা তুলেছেন। আমি তো আবারও বলছি, মানে নথি জাল, কিন্তু যে কোনো নথি জাল করা যায়, মানে পাসপোর্টও তো জাল করা হচ্ছে। ঠিকই, তার উপর ভিত্তি করে কোনো সমাজ ব্যবস্থা চলতে পারে না। দোষী থাকবে পৃথিবীতে, দোষীকে শাস্তি দিতে হবে। ঠিক নথির সঙ্গে কিছু বেঠিক নথি থাকবে, ধরা পড়লে জেল জরিমানা যা হওয়ার হবে। তারপরে সব নথি বাজে, এটা তো হতে পারে না। এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের যে অভিযোগ আমরা খুব বেশি শুনি, আপনি যখন এখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করেছেন তখন আমরা এত শুনতাম না, তারপরেও আরো বেশ কিছুটা সময় আমরা এত অভিযোগ শুনিনি। কি মনে হয় কেন এরকম অভিযোগ উঠছে? কোথাও কি আচরণগত কোনো মুশকিল, মানে অসুবিধা, সমস্যার জায়গা কিছু হচ্ছে? খুব ছোট্ট করে বলতে গেলে আমি বলবো যে ইলেকশন কমিশন আমাদের সময় ছিল এত ভালো একটা ইনস্টিটিউশন, সে টিএন সেশনের সময় থেকে শুরু হয়। আমি পেয়েছি ট্যান্ডন এবং গোপালস্বামী এবং নবীন চাওলা খানিকটা, অত্যন্ত ভালো ব্যক্তি ছিলেন, মানে সবাই তাদের অবশ্য বলতেন, কিন্তু সেটা আসল কারণ না। আসল যেটা হচ্ছে, তারা নির্বাচিত হতেন তখন যে আইনটা ছিল সেটা দুম করে এই সময় চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন প্রাইম মিনিস্টার, একটা ক্যাবিনেট মিনিস্টার এবং লিডার অফ দ্য অপোজিশন। তো কাজে স্রেফ মেজরিটিতে রুলিং পার্টির লোকটাই হবে, এটা তো বেশি চিন্তা করার দরকার হয় না। এটার থেকেই বিশ্বাস যোগ্যতাটা যেন কমতে থেকেছে। ঠিক লোক আসলেও মনে হবে এ তো রুলিং পার্টির লোক, এটাকে ঝেড়ে ফেলা খুব মুশকিল। তাছাড়া 2-1টা ক্ষেত্রে হয়তো হয়েছে, কিন্তু সেটা মন্তব্য করা ঠিক হবে না।
কিন্তু ইলেকশন কমিশনের উপর আমাদের যদি আস্থা বা বিশ্বাসের যে জায়গাটা, কারণ স্বাধীন একটা প্রতিষ্ঠান, তার যে স্বাধীনতা বা তার সেই স্বাধীনতার স্বাধীন সত্তাটা রক্ষা করা, সেটার দায়িত্বটা তো কমিশনেরই। তো ফলে সাধারণ নাগরিকের সেই আস্থাটা কমে যাওয়াটা, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব শুভ নয়। একদম একমত আপনার সঙ্গে। নির্বাচন কমিশন আমি বলবো যে এত ভালো সুনামের সঙ্গে সে স্বাধীনতার সময় থেকে, সুকুমার সেনের কথা আপনি ভাবুন যে তার উপর কি সাংঘাতিক দায়িত্বটা ছিল, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন পরিচালনা, এবং সারা পৃথিবীর কাছে ভারতের মুখ কিন্তু ইলেকশন কমিশন ঠিক করতো। এটা খুব দুর্ভাগ্যজনক গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে, যদি বায়াসড হয়। ঠিকই, যার ফলে কমিশনের বিরুদ্ধে যারা মামলা করেছেন এই বিহারের SIR এর বিরুদ্ধে, তারা অভিযোগ আনছেন সংবিধানের একাধিক ধারা, 1950-এর জনপ্রতিনিধিত্ব আইন এবং 1960-এর যে ভোটার নথিভুক্তিকরণ বিধি, এই তিনটেই লঙ্ঘিত হয়েছে। এখানে মামলাকারীরা অভিযোগ করা তো খুব সহজ, এত বেআইনি কাজ দৃশ্য তো কেউ করবে না, এর মধ্যে বেআইনি কিছু নেই। ইট ইজ টু দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য ERO, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, যে আপনি স্যাটিসফাই করছেন কিনা। So photography or documents are only supportive. It is the subjective satisfaction যে এই তিনটে ক্রাইটেরিয়া, অরিজিনালি রেসিডেন্ট, 18 বেশি এবং সিটিজেনশিপ করছে কিনা। সনাতন পদ্ধতি আবারও বলেছি, যা পেলাম প্রকাশ করে দিলাম, শুদ্ধ হয়ে এলো, ঠিক করে দেবো, এই হচ্ছে সনাতন পদ্ধতি। এবং এটার থেকে বিচ্যুতি হলে গণতন্ত্রে মুশকিল এসে যায়। ঠিক, এবং আরেকটা কথা আপনি খুব জরুরি বলেছেন যে এটা কিন্তু ওই ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া, এটা কিন্তু কখনো আপনারা করতে পারেন না বা করেননি। এক্স্যাক্টলি, ডিলিশন করতে গেলে এটাকে বলে সুমুটু ডিলিশন। ডিলিশন করতে গেলে ফর্ম 7 ছাড়া আমরা কিন্তু একদম হাত দিতাম না। মানে একটি ব্যক্তি আছে, সে নিশ্চিতভাবে সই করে বলছে আমার নাম ওই পার্টে ওই জায়গায় আছে, বাদ দিন, এবং এ আমার পাশের বাড়ি থাকে বা ইনি আমার বাবা হতেন, বাবা গত হয়েছে, তার নাম বাদ দিন। অন্য জায়গায় সুমুটু ডিলিশন, অর্থাৎ আমি খবর পেলাম এক গাদা লোকের নাম আমি বাদ দিয়ে দিলাম। আমরা খুব সন্তর্পণে এটা করতাম। ওই যেটা বললাম, আমরা একটা লিস্ট অফ অ্যাবসেন্স, বোগাস অ্যান্ড ডেড ভোটার্স এর তালিকা করতাম, সবাইকে দিতাম এবং ভোটার লিস্টে এটা দাগ দিয়ে, হ্যাঁ বাবা একে দেখে নিও। আরেকটা বিষয় খুব জানতে ইচ্ছে করে যে আপনার যে দপ্তর ছিল, এই দপ্তরটাতে আপনি কি খুব পরাধীন ছিলেন? মানে আপনার টাকা পয়সা খরচ করার কোনো স্বাধীনতা ছিল না, প্রশাসনিক স্বাধীনতা ছিল না, আপনি একেবারে সবসময় সরকারের কাছে হাজির করে বলতেন যে কিছু টাকা না পেলে কিন্তু আমার চলছে না, বিষয়টা কি রকম ছিল? আমি যখন জয়েন করি এবং আমার বাসুদেব ব্যানার্জির কাছ থেকে আমি চার্জ দিয়েছিলাম, সেটা ছিল রাইটার্স বিল্ডিং এ। আমি ঠিক 1 মাস রাইটার্স বিল্ডিং এ, হোম সেক্রেটারি ঠিক ঘরের উপরেই, দোতলায় হোম সেক্রেটারি বসছেন, 3 তলায় চিফ ইলেকট্রাল অফিসারের ঘর ছিল। আমার কাছে নির্দেশ এলো দিল্লি থেকে, ডেকে বলা হলো যে আমরা চাই না যে তোমরা মুখ্যমন্ত্রীর কাছে বা সেক্রেটারিয়েটে থাকো। সরাতে হবে এই জন্য জনমানুষের চোখে যেন রাজ্য সরকারই পরিচালনা করছে এইটা আলাদা হয়ে যায়, কমিশন আলাদা, কমিশনের পারসেপশন একটা খুব বড় বিষয়। তো সেই জন্য ক্যামাক স্ট্রিটে আমাকে রাতারাতি চলে যেতে হয়। ক্যামাক স্ট্রিট থেকে পরে বামানলড়ি, যেখানে এখনো আছে। এইটা কিন্তু ওরা করেছিল যে যাতে অপটিক্সটা ঠিক থাকে। ইলেকশন কমিশন ইজ ডিফারেন্ট দ্যান দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এইটা করা হলো। লার্জলি আমাকে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হতো, খুব সেলডামই কখনো নির্দেশ কিছু দেওয়া হতো, ইনফ্যাক্ট আদপেই দেওয়া হতো না। খালি কমিশন কবে আসছে টাসছে ইত্যাদি। আপনার কি আর্থিক স্বাধীনতা ছিল? কখনো কোনো অসুবিধা হয়নি। তাহলে ইলেকশন কমিশনকে এখন চিঠি দিয়ে, রাজ্য সরকারকে চিঠি দিয়ে কেন বলতে হলো যে আপনারা একটা স্বাধীন দপ্তর করুন, নির্বাচন দপ্তর, যারা এই স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক যে দপ্তর রাজ্য সরকারের সেখান থেকে আলাদা হবে, তাদের একটা স্বাধীন সত্তা থাকবে এবং তাদের প্রশাসনিক আর্থিক এই দুটো স্বাধীনতা থাকবে। তখনই আমাদের মনে প্রশ্ন আসে, তাহলে এতদিন পর্যন্ত কি নির্বাচন দপ্তরের আপনাদের কোনো আর্থিক এবং প্রশাসনিক স্বাধীনতা ছিল না? এই কথাটা একটু কন্টেনশিয়াস, কারণ হচ্ছে কোনো জিনিস করতে গেলেই তাহলে কি আগের গুলো সব ভুল ছিল? এই যে সিওর দপ্তর রাইটার্স বিল্ডিং থেকে সরানো হলো, তাহলে কি আপনি বলবেন স্বাধীনতা থেকে 2005 অব্দি যত নির্বাচন হচ্ছে সব খারাপ ছিল? নো, এটা হচ্ছে আরো ভালো করে আস্তে আস্তে ইন্ডিপেন্ডেন্সটাকে অ্যাসার্ট করা।
তো এইরকমই আমার মনে হয়, ঠিকই তো এর জন্য তো ফাইল তো পাঠাতে হতো অ্যাপ্রুভালের জন্য, তো সেটাতে অসুবিধা কিছু কোনোদিন হয়নি। কিন্তু কথা হচ্ছে যে একটা অপটিক্স, যে ইট ইজ ডিফারেন্ট দ্যান দ্য গভর্নমেন্ট। যেমন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিল্লিতে কিন্তু ওদের বাজেট একটা দিয়ে দেওয়া হয়, তারপরে আর গভর্নমেন্ট ইন্টারফিয়ার করে ওই টাকা দিয়ে কি করছে। এই মডেলটা আস্তে আস্তে সব জায়গায় ছড়াবে, এটা কোনো আইন না, নিয়ম না, কিন্তু ওই পারসেপশনটা ঠিক করার জন্য যে ইলেকশন কমিশন ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য গভর্নমেন্ট, এইটাই আর কি। এর বেশি কিছু খুব একটা এটাতে রিড করা বোধহয় ঠিক হবে না। ঠিক। আর একেবারে শেষ প্রশ্ন আপনাকে করব, আপনার সময় যেটা চালু হলো বুথ লেভেল অফিসার, এইটার একটু ইতিহাসটা বলুন, যে বুথ লেভেল অফিসার এই ব্যাপারটা চালু হবার পেছনে কারণটা কি ছিল এবং তার কার্যকারিতা কি? খুব ভালো লাগলো, কারণ হচ্ছে যে আমি মনে করি এটা একটা বিরাট নির্বাচনী সংস্কার যেটা আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়, এবং ইলেকশন কমিশন এবং বিশেষত ডেপুটি ইলেকশন কমিশন তখন আর বালাকৃষ্ণন ছিলেন, তিনি আমার সঙ্গে বহুবার বহু কোয়েরি করে এই জিনিসটা শুরু করেন। ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, ইআরও যাকে বলে, তিনি ভোটার লিস্টের তত্ত্বাবধায়ক, তার আন্ডারে কয়েকজন AERO অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন থাকে, মোটামুটি বিডিও স্ট্যান্ডার্ডের লোকরা, SDO বিডিওরা মিলে কাজটা করবে। কিন্তু এত বড় যে বিশাল একটা ব্যাপার হচ্ছে, তাতে আরো মানুষের দরকার, বুথ ভিত্তিক পর্যালোচনা দরকার। সেই জন্য সরকারি অফিস থেকে, যে কোনো অফিস থেকেই হোক, সরকারি অফিস থেকে কি করে নেওয়া যায়, অফিসারদের নিয়ে বুথ লেভেলে করা যায়, সেই থেকে বুথ লেভেল অফিসার হলো। এবং তাদের কাজ ছিল ভোটার লিস্ট, বিশেষত অন্য সময় যাকে আমরা বলি পিস টাইপ, যখন ইলেকশন চলছে না তখনও নজর রাখা, কে অঞ্চলে মারা গেল, কে নতুন লোক এলো, কার 18 বছর হতে যাচ্ছে, যাতে করে সত্যিকারের এরার ফ্রি ইলেকট্রাল রোল একটা তৈরি হয়। তারপরে এটা আরো ইনস্টিটিউশনালাইজড হয়েছে, তখন এক্সপেরিমেন্টাল হয়েছিল, আমার মতে খুবই সাকসেসফুল হয়েছিল। পরে ভাবতে ভালো লাগে যে পশ্চিমবঙ্গে যেটা শুরু হয়েছিল সেটা এখন সর্বভারতীয় মডেল। বুথ লেভেল অফিসার ছাড়া আজকাল ভোটার লিস্ট এর কাজ করা সারা ভারতবর্ষে এখন হয় না, এটা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। ঠিকই, আপনার অনেক সময় নিলাম কিন্তু অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।